আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। 15 লাখ হাজির, এই ধ্বনিতে মুখর পবিত্র আরাফাতের ময়দান। খুতবায় নেই কেন ইরান, যুদ্ধ ও গাজার কথা? ইরানে আবারও হামলা আমেরিকার। পাল্টা হামলায় মার্কিন ড্রোন ধ্বংস করল IRGC। মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুমকি খামেনির। এবার পবিত্র আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র আমেরিকা ও ইসরায়েলের। মুসলিমরা কি সেখানে নামাজ পড়তে পারবে না? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরান আমেরিকা যুদ্ধের মাঝেই বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ঐক্যের আহ্বান জানানো হয়েছে এবারের পবিত্র হজের খুতবায়। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে দেয়া খুতবায় বলা হচ্ছে, এমন কোনো কাজ করা যাবে না যা মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করে। তবে নেই ইরান যুদ্ধ ও ফিলিস্তিনিদের নিয়ে কোনো কথা। মোনাজাতে অংশ নেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হওয়া বাংলাদেশি সহ 150টিরও বেশি দেশ থেকে যাওয়া 15 লাখেরও বেশি হাজি। 10 জিলহজ পশু কুরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহর কাছে বান্দার হাজিরা দেয়ার এমন তালবিয়া দিনভর ধ্বনিত হয়েছে মক্কানগরী থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। পাপ মুক্তির আশায় 9 জিলহজ ভোরে মিনা থেকে আরাফাতের ময়দানমুখী জনসমুদ্রে ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া লাখো মুসল্লি। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হজের 3 ফরজের একটি এ আরাফাতের ময়দানে অবস্থান। 1400 বছর আগে এই ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবছর হজের খুতবা আরবির পাশাপাশি ইংরেজি, বাংলা সহ মোট 35টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে টানা 7 বছর হজের খুতবা বাংলায় অনুবাদ করে সম্প্রচার করা হলো। আল্লাহ তাআলা বলেন, আর মিথ্যা কথা পরিহার করো। আরাফার ময়দানে আল্লাহ তোমাদের নিয়ে ফেরেশতাদের সামনে গৌরব প্রকাশ করেন। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শাইখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। খুতবায় আল্লাহর মাহাত্ম্য আর পথভ্রষ্টদের জন্য শাস্তির নিদর্শন বর্ণনার পাশাপাশি হজের গুরুত্ব তুলে ধরেছেন তিনি। মনে করে দিয়েছেন নামাজ কায়েম করা আর যাকাত দেওয়ার দায়িত্ব। আল্লাহ বলেন, নিশ্চয়ই সবরকারীদের তাদের পুরস্কার বিনা হিসাবে পূর্ণ করে দেওয়া হবে। আর আল্লাহর নিয়ামতের শুকর করা, যেমন আল্লাহ বলেন, এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন। খুতবার পর মুসলিম উম্মার সার্বিক অবস্থার উন্নতি আর হাজিদের ইবাদত কবুলের জন্য বিশেষ মোনাজাত, জোহর ও আসরের নামাজ একসাথে আদায়ের পর সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন হাজিরা। গুনাহ মাফ ও মনের আশা পূরণে 2 হাত তুলে মোনাজাত করেন আল্লাহর দরবারে। সূর্যাস্তের পর 5 কিলোমিটার দূরে মুজদালিফায় নামাজ সহ নানা ইবাদত করার পাশাপাশি সংগ্রহ করবেন প্রতীকী শয়তানকে মারার জন্য পাথর। 10 জিলহজ হাজিরা তাবুর নগরী মিনায় প্রতীকী শয়তানকে পাথর ছোঁড়ার রীতি পালনের পর কুরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসলের পর সেলাইবিহীন কাপড় পরিবর্তন করে পরবেন স্বাভাবিক পোশাক। পরে মক্কায় গিয়ে হাজিরা কাবা শরীফে তাওয়াফ, জমজম কুয়ার পানি পান ও সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াবেন বা সাঁই করবেন। যার সন্তান ইসমাইল আলাইসাল্লামের জন্য পানির খোঁজে মরুভূমিতে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী হাজেরার দিশেহারা অবস্থাকে স্মরণ করিয়ে দেয়। 11 ও 12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোড়া আর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। এবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পরবর্তী বিশেষ পরিস্থিতির কারণে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা মাথায় রেখে হজ ব্যবস্থাপনায় হাজিদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নজরদারির পাশাপাশি প্রস্তুত রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর অ্যাটাক ড্রোন। মেহরাব হোসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে পবিত্র হজ চলার সময়ে ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। এবার ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এবারও কড়া জবাব দিয়েছে খামেনির দেশ। ভূপাতিত করেছে তেহরানের আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন রিপার ড্রোন। একই সাথে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদে থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি।
প্রশ্ন উঠেছে, আবারও কি যুদ্ধ শুরু হবে? শান্তি আলোচনা কি ভেস্তে যাবে? আবারও কি রক্তাক্ত হবে ইরান? সান্দিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আবারও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান অস্থায়ী যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার রাতে ও দিনে দক্ষিণ ইরানের বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানিয়েছে সোমবার রাতে দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতার নৌকায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন সেনারা। যদিও দিনের বেলার হামলার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে, তবে এসব হামলা শক্ত হাতে প্রতিহত করছে ইরান। তেহরানের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসি। যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আমেরিকার নতুন করে হামলায় গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা ব্যর্থ করে আবারও কি যুদ্ধ হবে? কূটনীতির পথ ছেড়ে কি যুদ্ধই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? পাল্টা জবাবে কি আবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে বিধ্বংস চালাবে ইরান? আমেরিকার নতুন করে হামলার পরই যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক সতর্ক বার্তায় খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদে থাকবে না। একই সাথে উপসাগরীয় শক্তিগুলো আমেরিকার ঢাল হয়ে কাজ করার অবস্থায় থাকবে না। এমন অবস্থায় কমেছে শান্তি আলোচনা সফল হওয়ার সম্ভাবনা। দুই পক্ষই এখনও আলোচনা চালিয়ে যাওয়ার দাবি করলেও বেড়েছে মতপার্থক্য, অবিশ্বাস। ইরান শান্তি আলোচনার টেবিলে লেবানন সহ সব অঞ্চলে যুদ্ধবন্ধের প্রস্তাব রাখলেও ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন মার্কিন মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া এর আগে ইরানের পরমাণু নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ থাকলেও নতুন করে সামনে এসেছে হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। যে কোনো মূল্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বিষয়ে দুই দেশের মতপার্থক্য দূর করতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি। বিশ্বের কোনো দেশই হরমুজ প্রণালীতে টোল আদায়ের বিষয়টি সমর্থন করে না। এটা অবৈধ ও অগ্রহণযোগ্য। ইরানকে অবশ্যই টোল আদায় না করেই হরমুজ প্রণালী খোলা রাখতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তবে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য দূর করতেও কয়েকদিন সময় লাগবে। তবে পরমাণু ইস্যুর মতো হরমুজ প্রণালীর ব্যাপারেও ছাড় দিতে নারাজ ইরান। যুক্তরাষ্ট্রকে শান্তি চুক্তিতে রাজি করাতে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় রাখা জরুরি বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। পারমাণবিক ইস্যুর মতো হরমুজ প্রণালীকেও আমরা কখনোই আলোচনায় আনব না। আমি প্রণালীটি আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবি দেখেছি, কিন্তু তা হবে না। এ বিষয়ে আমাদের কখনোই কারো স্বীকৃতির প্রয়োজন ছিল না। এটা আমাদের জলসীমা। অঞ্চলটির উপর আমাদের আইনসম্মত অধিকার আছে। তবে শত্রুর আকস্মিক আক্রমণের পরেও শান্তি আলোচনার বিতর্কিত বিষয়গুলোর সমাধানের আশায় কাতারে গেছেন ইরানের প্রতিনিধি দল। এমন পরিস্থিতিতে চলমান দুর্বল শান্তি আলোচনা শেষ পর্যন্ত সফল হবে নাকি আবারও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, সেটাই এখন দেখার বিষয়। ইরানের ওপর নতুন করে হামলা চালিয়ে শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলা ডোনাল্ড ট্রাম্প এবার মধ্যস্থতাকারী পাকিস্তান, কাতার, মিশর, জর্ডান ও তুরস্ক সহ বিভিন্ন দেশকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগদানে বাধ্য করার কথা চিন্তা করছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে বিষয়টি জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশগুলো। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পবিত্র আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ চিরতরে কেড়ে নিতে পর্দার আড়ালে ভয়ানক পরিকল্পনা করছে ইসরায়েল ও আমেরিকা। বহু বছরের ঐতিহাসিক শান্তি চুক্তি ও রীতিনীতি ভেঙে মুসলমানদের এই পবিত্র ভূমিকে একটি বহু ধর্মীয় কেন্দ্রে পরিণত করার পায়তারা করছে কট্টরপন্থী নেতানিয়াহু সরকার। পরিস্থিতি এতটাই জটিল যে এখন থেকে জুমার খুতবা এবং ইমাম নিয়োগের বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে চাইছে ইসরায়েল। ট্রাম্পের জামাতা জারেড কুশনার ও মার্কিন দূতের মদদে জর্ডানে ঐতিহাসিক দেখভালের অধিকার কেড়ে নেওয়ার মিশনে জেরুজালেমে জন্ম দিয়েছে নতুন আতঙ্ক। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ফিলিস্তিনের আল আকসা মসজিদকে অন্য ধর্মের প্রার্থনার জায়গায় পরিণত করার চেষ্টা করছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। মুসলমানদের এই পবিত্র স্থানে এখন থেকে ইহুদিরাও পাবে সমান অধিকার। আল আকসার ইমাম, খতিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে ইসরায়েলের থাকবে বড় ভূমিকা। এমনকি প্রতি শুক্রবার জুমার নামাজে ইমাম সাহেব কি খুতবা দেবেন সেটাও আগে থেকে যাচাই বাছাই ও অনুমোদন করবে কট্টরপন্থী নেতানিয়াহু সরকার। ইসরায়েলি কর্তৃপক্ষের কড়াকড়িতে অচিরেই হয়তো বদলে যাচ্ছে হাজার বছরের পুরনো পবিত্র ভূমির চিরচেনা রীতিনীতি। এমন পরিকল্পনার জেরে স্থানীয় মুসলিম ফিলিস্তিনিদের মনে দানা বাঁধছে চরম অনিশ্চয়তা ও ভয়। তাহলে কি শেষ পর্যন্ত মসজিদুল আকসার অধিকারও কেড়ে নিচ্ছে ইসরায়েল? বহু বছর ধরে চলে আসা নিয়ম অনুযায়ী অন্য ধর্মের মানুষ আল আকসায় শুধুমাত্র ঘুরতে যেতে পারলেও সেখানে তাদের প্রার্থনার অনুমতি ছিল না। 2023 সালের অক্টোবর থেকে সাধারণ মুসলিমদের জন্য পবিত্র আল আকসা মসজিদে ঢোকার পথ প্রায় বন্ধই করে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মদদে আল আকসার উপর থেকে জর্ডানের ঐতিহাসিক দেখভালের কাস্টডি কেড়ে নেওয়ার কাজ চলছে। তাদের লক্ষ্য মুসলিমদের একক অধিকার হটিয়ে আল আকসাকে বহু ধর্মের প্রার্থনার জায়গা হিসেবে ঘোষণা করা। ইসরায়েলি কট্টরপন্থী নেতাদের জোর করে বারংবার আল আকসায় প্রবেশ ও উগ্র মন্তব্য থেকে পরিষ্কার বোঝা গেছে মসজিদটি দখলে কতটা মরিয়া তারা। এটাই হচ্ছে সবচেয়ে শান্তিময় সময়, আর এটা সম্ভব হয়েছে আমাদের কঠোর দমন ও ভীতি প্রদর্শনের কারণে। টেম্পল মাউন্ট মানে আল আকসা এখন আমাদের নিয়ন্ত্রণে। টেম্পল মাউন্ট আমাদের। এই বছরের রমজান মাস ছিল সবচেয়ে শান্তিপূর্ণ। আমরা আমাদের শাসন নতুন করে জারি করেছি, আমাদের কঠোর দমন নীতি ফিরিয়ে এনেছি। জেরুজালেম এবং সমগ্র ইসরায়েল রাষ্ট্র জুড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন কঠোর প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। টেম্পল মাউন্ট আমাদের দখলে। সম্ভাব্য নতুন ব্যবস্থার অধীনে মুসলিমদের পবিত্র স্থান আল আকসায় আনুষ্ঠানিকভাবে বড় দল নিয়ে প্রার্থনার অনুমতি পাবে খোদ ইহুদিরাও। জেরুজালেমের প্রধান ধর্মীয় নেতা এ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে আল আকসার ঐতিহাসিক পরিচয় এবং বহু বছরের নিয়ম পুরোপুরি বদলে ফেলার পরিকল্পিত চেষ্টা চলছে। ইসরায়েল সরকারের মন্ত্রীদের জোর করে মসজিদে প্রবেশ, যেমনটা ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী করে থাকেন, এমন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে তিনি ইহুদি গোষ্ঠী, সেটেলার ও চরমপন্থীদের পবিত্র আল আকসা মসজিদে চড়াও হতে উৎসাহিত করছেন। দখলদারিত্বের এসব পদক্ষেপের মাধ্যমে পবিত্র আল আকসা মসজিদের দীর্ঘদিনের নিয়মকানুন বদলে দেওয়ার একটি স্পষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করছে তারা, এবং মাঠ পর্যায়েও সুনির্দিষ্ট তৎপরতা চালানো হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই, পবিত্র জেরুজালেম শহরকে বিভিন্ন উপায়ে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে। শহরটিকে কলোনি ও ইহুদি বসতি দিয়ে ঘিরে ফেলার পায়তারা হচ্ছে। বিশেষ করে জেরুজালেমের পুরনো শহর এবং আশপাশের এলাকাগুলোর ওপর নজর পড়েছে দখলদারদের। দখলদার ইসরায়েলি সরকার পুরনো জেরুজালেমের বেশ কিছু ফিলিস্তিনি বাড়িঘর ও সরকারি সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিশেষ দল গঠন করেছে। ফলে ওই এলাকার বহু আরব বাসিন্দা পূর্বপুরুষের ভিটেমাটি হারানোর চরম ঝুঁকিতে পড়েছেন। এছাড়াও শত শত ফিলিস্তিনি যারা আগে নিয়মিত আল আকসায় ইবাদত করতেন, তারা এখন সেখানে প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ। ওই যে আল আকসা, আল্লাহর কসম আমি আল আকসার 100 মিটারের মধ্যেও যেতে পারি না। তাই আমি এখানে আল আকসা দেখা যায় এমন একটা দূরবর্তী জায়গায় আসি। প্রতিদিন আমি এখানে এসে জোহর, মাগরিব আর এশার নামাজ আদায় করি। আমি আর কি বা করতে পারি? আমার কিছুই করার নেই। আমি ভেতরে যেতে পারি না। ইসরায়েলিরা আমাকে হুমকি দিয়েছে, যদি আল আকসায় প্রবেশ করি তারা আমাকে গ্রেফতার করবে এবং জেলে ঢোকাবে। তাই আমি এখানেই বসে থাকি, দূর থেকে আল আকসা দেখি। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। অসংখ্য নিরুপায় ফিলিস্তিনি যখন দূর পাহাড়ের উপর দাঁড়িয়ে চোখের জল ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তখন আল আকসার ভেতরে ইসরায়েলি পতাকা হাতে চলে দখলদারদের বিজয় উল্লাস। তাহলে কি সত্যিই এবার ফিলিস্তিনিরা চিরতরে হারাবে আল আকসার নিয়ন্ত্রণ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতে আবারও বাড়ানো হয়েছে জ্বালানির দাম। ইরান যুদ্ধ আর হরমুজ প্রণালীতে অচল অবস্থার কারণে গেল 3 মাসে এ নিয়ে চতুর্থবারের মতো বেড়েছে তেল, গ্যাস, সিএনজি ও পেট্রোলের দাম। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও, যার প্রভাব পড়েছে সাধারণ ভারতীয়দের পাতেও। ফলে আবারও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়ছে দেশটির সাধারণ মানুষ। নাইমা আমাদের ডেস্ক রিপোর্ট।
গ্যাস স্টেশনগুলোর বাইরের গাড়ির এই দীর্ঘ লাইন গেল প্রায় 3 মাস ধরেই। এই সময়টায় গাড়ির লাইনের সারি না কমলেও দিন দিনই বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম, সেই সাথে বাড়ছে রোজকার খরচ। ভারতের দিল্লি থেকে শুরু করে রাজস্থান, গুজরাট সবখানেই একই চিত্র। ইরান যুদ্ধ আর হরমুজ প্রণালী বন্ধের কারণে ভারতের জ্বালানি তেল গ্যাসের দাম কেবল বেড়েই চলেছে। দেশটির ক্ষুব্ধ গাড়ি চালকদের অভিযোগ, গেল প্রায় 3 মাসে এ নিয়ে 4 বার বেড়েছে তেল, গ্যাস, সিএনজি ও পেট্রোলের দাম, কিন্তু বাড়েনি তাদের আয়। ট্যাক্সি পরিষেবা সংস্থাগুলোর কার্যকলাপের বিষয়ে স্বচ্ছতা চাওয়া উচিত এবং জিজ্ঞাসা করা উচিত যে এমনটা কেন হয়। সংস্থাগুলোর তাদের ইচ্ছা মতো ভাড়া বাড়ায়, কখনো প্রতি কিলোমিটারে 8 রুপি আর কখনো 9 রুপি। এটা কেমন ন্যায্য? আমরা কিভাবে আমাদের মাসিক কিস্তি দেব এবং সংসারের খরচ চালাবো? ট্যাক্সি ভাড়া বাড়ছে না, অথচ সিএনজির দাম প্রতিদিন বেড়েই চলেছে। এভাবে মানুষ প্রতারিত হচ্ছে এবং তারা চরম ভোগান্তিতে পড়েছে। সিএনজির মূল্য বৃদ্ধি চলতে থাকলে আমাদের মতো গরিব মানুষ কোথায় যাবে? নতুন করে গেল 25 মে ভারতে পেট্রোলের দাম প্রতি লিটারে 2 রুপি 61 পয়সা এবং ডিজেল 2 রুপি 71 পয়সা বাড়ানো হয়েছে। এছাড়াও সিএনজির দাম প্রতি লিটার 2 রুপি বাড়িয়ে 83 রুপি 9 পয়সা করা হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফুড ডেলিভারি, রাইড শেয়ারিং ও ট্যাক্সি চালকরা। তাদের প্রতিদিনের সামান্য আয়ের বেশিরভাগই চলে যাচ্ছে তেল, গ্যাস কিনতে। আমরা রোজগার করব কি করে? জ্বালানির খরচই বা কি করে জোগাড় করব? আমাদের রোজগার যথেষ্ট নয়। আর যে কাজগুলো করি, খাবার বা মুদিখানার জিনিস ডেলিভারি, তাতেও তেমন আয় হয় না। শুধু কোনো মতে দিন পার করতে করতেই সারাদিন কেটে যায়। জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিবহন খরচও। ফলে নিত্যপণ্যের বাজারে আগুনের তাপ লাগছে সাধারণ মানুষের পাতেও। মুশকিল হয় লোগোं के लिए, নরমাল আদমি के लिए। বেশিরভাগ মানুষের জন্যই এটা কঠিন, আর সাধারণ মানুষের জন্য অবস্থা আরো খারাপ। যাদের সামর্থ্য আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কাটা সাধারণ মানুষকেই সামলাতে হবে। সামান্য মূল্যবৃদ্ধিও গৃহস্থালির জিনিসপত্র সহ সবকিছুর উপর প্রভাব ফেলবে। এর কারণে সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। সারি চিজোं पे ইমপ্যাক্ট आता है उसका। ভারতের মোট জ্বালানি চাহিদার 85 ভাগই আমদানি করতে হয়। এর প্রায় 55 ভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। ইরান আমেরিকা যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার জেরে তেল আমদানি প্রায় বন্ধ। ফলে এশিয়ার বিভিন্ন দেশের মতো তীব্র জ্বালানি সংকটে পড়ে ভারতও। ইরান আমেরিকা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ না হলে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আবারও শুরু না হলে ভারতে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ আকাশে ছোট একটি পর্যটকবাহী বিমানের ধাক্কায় ছিঁড়ে যায় পুরো ক্যানোপি। এরপর ঘুরতে ঘুরতে মাটির দিকে পড়তে থাকেন অস্ট্রিয়ার তরুণী সাবরিনা। ক্যামেরায়ও ধরা পড়ে সেই ভয়াবহ মুহূর্ত। শেষ পর্যন্ত কি ঘটল তরুণীটির ভাগ্যে? তিনি কি বেঁচে আছেন? কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মোর্শেদ আলম। নীল আকাশে দিব্যি প্যারাগ্লাইডিং করছিলেন এক তরুণী। ক্যামেরায় বন্দি করছিলেন নিজের রোমাঞ্চকর মুহূর্ত, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আনন্দ পরিণত হয় ভয়াবহ দুঃস্বপ্নে। হঠাৎ মাথার উপর দিয়ে ছুটে আসে একটি ছোট পর্যটকবাহী বিমান। মুহূর্তেই প্যারাগ্লাইডারের সঙ্গে ঘটে সংঘর্ষ, ছেড়ে যায় পুরো ক্যানোপি। এরপর ঘুরতে ঘুরতে মৃত্যুর মুখে নিচে নামতে থাকেন তরুণী। অস্ট্রেলিয়ার জনপ্রিয় প্যারাগ্লাইডিং স্পট স্মেটেন হয়হে পর্বতের কাছে 23 মে বিকেলে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তরুণীর প্যারাগ্লাইডারে লাগানো ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। সংঘর্ষের পর প্যারাগ্লাইডারের ডানাটি মাঝখান থেকে ছিঁড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নামতে থাকে। আতঙ্কে চিৎকার করতে থাকেন ওই তরুণী। পরে নিজের অভিজ্ঞতা ও উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রিজার্ভ প্যারাশুট খুলে ফেলেন সাবরিনা নামের ওই প্যারাগ্লাইডার। ঠিক মাটিতে আছড়ে পড়ার আগ মুহূর্তে খুলে যায় অতিরিক্ত প্যারাশুটটি, আর এতেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
জানা গেছে সাবরিনা একজন অভিজ্ঞ প্যারাগ্লাইডার। দুর্ঘটনার পর হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। 28 বছর বয়সী বিমান চালকও জানিয়েছেন সংঘর্ষ এড়ানোর আর কোনো সুযোগ ছিল না তার কাছে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি হয়নি। ভয়াবহ এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আকাশে অলৌকিকভাবে বেঁচে ফেরা বলেও মন্তব্য করেছেন। মোর্শেদা আলম, বাংলা ভিশন। ইলন মাস্কের ছেলে এক্সের মাথার একটি টুপি হইচই ফেলেছে চীনের ফ্যাশন দুনিয়ায়। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাবার সঙ্গে হাজির হয়ে ছোট্ট এক্স পরেছিল বাঘের মুখওয়ালা লাল রঙের ঐতিহ্যবাহী টাইগার হ্যাট। চীনের মিয়াও জাতিগোষ্ঠীর এই টুপি শক্তি, সৌভাগ্য ও শিশুদের সুরক্ষা বলে পরিচিত। কিন্তু ইলন পুত্রের ছবি ভাইরাল হওয়ার পর টুপিটি এখন চীনের নতুন ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে। কিভাবে আলোচনা এলো আর কেনই বা এটি নিয়ে এত মাতামাতি, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, যার প্রতিটি পদক্ষেপ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এবার আলোচনায় তিনি নন, বরং তার ছেলে এক্স। চীনের বেইজিং সফরে বাবার পাশে দাঁড়িয়ে ছোট্ট এক্সের মাথায় দেখা গেল বাঘের মুখওয়ালা লাল রঙের একটি ঐতিহ্যবাহী টুপি। আর সেই এক ছবি এখন চীনের ফ্যাশন বাজারে নতুন ট্রেন্ড তৈরি করেছে। গ্রেট হল অব দ্য পিপলে বাবার সঙ্গে হাজির হয়েছিল এক্স। সেখানকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। কারণ এটি সাধারণ কোনো টুপি নয়, চীনের হুনান প্রদেশের মিয়াও জাতিগোষ্ঠীর শত বছরের ঐতিহ্যের প্রতীক এই টাইগার হেড। মিয়াও সম্প্রদায়ের বিশ্বাস বাঘ শক্তি ও সাহসের প্রতীক। তাই শিশুদের সুস্বাস্থ্য, সৌভাগ্য ও অশুভ শক্তি থেকে রক্ষার আশীর্বাদ হিসেবে এই টুপি পরানো হয়। বর্তমানে চীনের ফ্যাশন প্রেমীদের কাছেও এটি নতুন আকর্ষণে পরিণত হয়েছে। চীনের শিয়াংসি অঞ্চলের কারুশিল্পীরা এখন এই ঐতিহ্যবাহী সূচি শিল্পকে আধুনিক ডিজাইনের সঙ্গে মিলিয়ে নতুনভাবে তুলে ধরেছেন। ইলন মাস্কের ছেলের মাথার এই টুপির উপস্থিতি দেখিয়ে দিল চীনা সংস্কৃতি এখন শুধু ঐতিহ্যের গণ্ডিতে নেই, বরং বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডেও জায়গা করে নিচ্ছে। মোর্শেদা আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।